করেছি বিশাখা, শুরু করছি জবাব চাই বাংলা। এবং আজকে আমরা যে এই আলোচনায় ঢুকবো, যেখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসবে প্রত্যেক দিনের মতোই, আমরা যে প্রশ্নগুলোকে আবর্তিত করে ঘুরবো আমাদের এই আলোচনা চলবে। কিন্তু তার পাশাপাশি আমরা আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের দিকে তাকিয়ে, সেখানে দেখা যাচ্ছে একদিকে বন্যায় ভাসছে গোটা দক্ষিণবঙ্গ, সেখানে খানাকুল, হুগলি খানাকুল হোক বা হাওড়ার উদয়নারায়ণপুর হোক বা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল হোক, ছবিটা সব জায়গায় একই রকম। জল যন্ত্রণা, মানুষ বলছে তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না, তারা কোনো রকমে বেঁচে থাকার জন্য যা যা করণীয় সেইটুকু তারা কোথাও নিয়ে সেই জলের মধ্যেই রয়েছেন। কোথাও এক বুক জল, কোথাও এক গলা জল, কোথাও এক কোমর জল, এইরকম জলের মধ্যেই তারা বেঁচে থাকছেন। অন্যদিকে আমরা যদি সার্বিক রাজ্যের দিকটা একবার সেদিকে যদি তাকাই, সেদিকের ছবিটা যদি দেখি, তাহলে প্রত্যেক দিন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন বিশেষ করে দ্বিতীয় ডোজ হোক বা প্রথম ডোজ হোক, তারা যখন ভ্যাকসিন নিতে যাচ্ছেন, সাধারণ ভ্যাকসিন গ্রহীতারা, সেখানে তাদেরকে কোথাও গিয়ে দেখতে হচ্ছে যে রাতভর তারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু সকাল হতেই তাদেরকে বলা হচ্ছে ভ্যাকসিন নেই, তারা ভ্যাকসিন পাবেন না। কোথাও তাদেরকে একেবারে এক কথায় তাড়িয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে পাওয়া যাবে না, অন্যদিন আসতে হবে। সেই যন্ত্রণা নিত্যদিনের গল্প। এবং তার পাশাপাশি সেটা রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM হোক বা জেলার অন্য কোনো স্বাস্থ্যকেন্দ্র হোক বা যেখানেই হোক না কেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যাচ্ছেন এবং তারপর কোথাও গিয়ে রাতভর দাঁড়িয়ে থাকার পরেও তাদেরকে যেরকমভাবে তাদের দেওয়া হচ্ছে না ভ্যাকসিন, এই অভিযোগগুলো উঠে আসছে। আবার কোথাও বলা হচ্ছে যে শাসক দলের যদি কোনো বিশেষ কাছের লোক হয়, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লাইনের আগে এবং তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এরকম অভিযোগও উঠে আসছে। আর শেষ পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অন্যতম বড় খবর, যে কোভিশিল্ডের ভাড়া শূন্য। কিন্তু প্রশ্ন উঠছে, যদি কোভিশিল্ডের ভাড়া শূন্যই হয়ে থাকে, শূন্য হওয়ার আগে কেন বাফার স্টক ছিল না? এই সমস্ত প্রশ্নগুলো যখন উঠছে, সেই সময় রাজ্যের তরফ থেকে কেন্দ্রের দিকেই দায় ঠেলে দেওয়া হচ্ছে। একদিকে বন্যার জন্য বলা হচ্ছে ডিভিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ছে, অন্যদিকে কোভিশিল্ড হোক বা কোভ্যাক্সিন হোক বা সার্বিকভাবে ভ্যাকসিনের কথা যখনই হচ্ছে, তখনই বলা হচ্ছে কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে না। কিন্তু রাজ্য সরকারের ভূমিকা কি? রাজ্যের মানুষ কার কাছে জবাব চাইবে? সেই জবাবই চাইবো আমরা। প্রথমেই দেখে নেব প্রতিবেদন। করোনা আবহে ইয়াস দেখেছে বাংলা। নিম্নচাপের বৃষ্টিতে বানভাসী হয়েছে বিস্তীর্ণ এলাকা। অতিমারি থেকে দুর্যোগ, সবেতেই দুর্ভোগের শিকার হয়েছে আম আদমি। হ্যাঁ, আবার বন্যার উপরে বন্যা চলে আসছে। হ্যাঁ, তারা আমরা তো খুবই অসুবিধা পাচ্ছি, তাদের ঘর বাড়ি নেই, আমরা তাহলে কি করব? আমরা সকাল 5টা আসছি, এসে লাইন দিয়েছি, লাইন দিয়ে আমরা এতক্ষণ রেখে আমাদেরকে বলছে আর লাইনে দাঁড়াবেন না, আমরা দেশের জন্য বেশি দিয়ে আর দেবো না, আমরা ওয়েট করে যাবো। তাহলে আমরা যে সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি 5টা পর্যন্ত, তাহলে আমাদের এই সময় মূল্যটা কি হবে? করোনা আতঙ্ক এখনো কাটেনি। মহামারী রুখতে চলছে টিকাকরণ, কিন্তু কলকাতা সহ বিভিন্ন জেলায় অমিল টিকা। অতিমারি পর্বে টিকাকরণে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা। ছিলেন না, বন্ধ ছিল, আমাদের কোভ্যাক্সিন সেন্টারগুলো বন্ধ করে দিতে হয়েছিল। এখন কোভ্যাক্সিনের যা সেকেন্ড ডোজের ডিমান্ড, তাতে আর ফার্স্ট ডোজ দেওয়া যাচ্ছে না। তবু আমরা সেকেন্ড ডোজ দেওয়ার পরে যদি কিছু বাঁচে ফার্স্ট ডোজ দিচ্ছি। কোভিশিল্ড তখন ঠিক আসছিল, আবার এখন হঠাৎ করে কোভিশিল্ড 3-4 দিন হলো আসছে না। সেই জন্যে সেন্ট্রাল স্টোরসেও কোভিশিল্ড নেই, ন্যাচারালি আমাদের কাছেও কোভিশিল্ড নেই। যত ভ্যাকসিনের প্রয়োজন তত ভ্যাকসিনের সাপ্লাই নেই। কিন্তু পশ্চিমবঙ্গে কত ভ্যাকসিন এসেছে, কত ভ্যাকসিন কিভাবে দেওয়া হয়েছে, সেটা শ্বেতপত্র প্রকাশ করে উনি জানান। বিভিন্ন জায়গায় ক্লাবে ভ্যাকসিনেশন চলেছে, বিভিন্ন জায়গায় তৃণমূল পার্টি অফিস থেকে ভ্যাকসিনেশন চলছে, বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে তৃণমূলের অন্য নেতাদের ছবি টানিয়ে তৃণমূলের স্লোগান দিয়ে সেখানে ভ্যাকসিনেশন চলছে। আর ববি হাকিম কলকাতায় ভ্যাকসিন পাচ্ছেন না। অতিমারি পর্বে বানভাসী দক্ষিণবঙ্গ, চাষের জমি থেকে ভিটে মাটি জলের তলায়। টান নিয়ে উঠছে রাজনীতির অভিযোগ। 4 দিন 5 দিন ধরে এখানে বন্দী হয়ে আছে, নামতে পারছে না, যেতে পারছে না। কিন্তু মমতা ব্যানার্জি মোদীকে দোষ দিয়ে যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে গত 12 সাল থেকে, সে টাকা কোথায় গেল? কাজ বা কি হলো? কেন মানুষের দুঃখ দুর্দশা দূর হচ্ছে না? এই প্রশ্নটা আমরা করতেই পারি। রাজ্যের বিরুদ্ধে ভুরি অভিযোগ, তবে অভিযোগ মানতে নারাজ সরকার। উল্টে বন্যার কারণেও দায়ী করা হয়েছে কখনো ডিভিসিকে, কখনো প্রকৃতিকে। টান নিয়েও রাজ্যের নিশানায় কেন্দ্র। বিজেপি শাসিত সব রাজ্যে জল জমে না, বন্যা হয় না। নেচারের সাথে কেউ লড়াই করতে পারে না।
এখন আমি দেখছিলাম, স্টাডিও করেছি, এখন বৃষ্টির যে ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা দেখতাম যে 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হতো, একটা কনস্ট্যান্টলি একটা বৃষ্টি হতো, কোনো সময় 50 mm 60 mm বৃষ্টি হতো। এখন একটা ঘন্টায় বা 3-4 ঘন্টায় 200 mm বৃষ্টি হচ্ছে, মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। এই জলটাকে লিফট করে পাঠাতে একটা সময় লাগছে। সেটা মমতা ব্যানার্জিরও কিছু করার নেই, নরেন্দ্র মোদী আসলেও কিছু করার নেই। দুর্যোগে বাংলাকে সাহায্যের হাত বাড়িয়েছে কেন্দ্র, ইয়াসেও মিলেছে কেন্দ্রীয় সাহায্য। ইয়াসের পর বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে কেন্দ্র। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মমতা। ভ্যাকসিনেও মমতার তোপে মোদী সরকার। রাজ্যে কম ভ্যাকসিন পাঠানোর অভিযোগে সরব। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ হয়েছে, কিন্তু তারপরেও ত্রাণ বন্টনে দুর্নীতির ছবি দেখেছে বাংলা, দেখেছে টিকায় রাজনীতির ছবি। কোথাও বিরোধী দল করায় টিকা থেকে বাদ, কোথাও দলীয় কার্যালয় থেকে মিলছে টিকার স্লিপ। রাত ভর লাইনে দাঁড়িয়েও আম আদমির কপালে জুটছে পড়েছেন গলা ধাক্কা। বন্যার জলে ভিটে মাটি হারা মানুষেরা বঞ্চিত ত্রাণ থেকে। চোখের জল শুকিয়েছে, মেলেনি উত্তর। রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগত বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলায় স্বাগত জানাবো। এবং সেই সঙ্গে আমরা যেটা বারবার দেখতে পেয়েছি যে ভ্যাকসিন হোক বা বন্যা, সব ক্ষেত্রেই লাগাতার কেন্দ্রের বিরোধিতা করেছে, বা বলা ভালো কেন্দ্রের উপর দায় চাপানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং আজ যখন ফিরহাদ হাকিম কথা বলছিলেন সেই সময়ও তিনি কিন্তু আবহাওয়াকেই দোষারোপ করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কেন্দ্রই কি বাংলার বিপর্যয়ের জন্য দায়ী, নাকি রাজ্যেরও কোনো দায়িত্ব আছে? ভ্যাকসিন সম্বন্ধে বলি, প্রথমে দুটো সম্বন্ধেই বলি। এই যে কেন্দ্রকে দোষ দেওয়া, তৃণমূলের সমস্ত আচরণের মতো এটাও হচ্ছে সিপিএম এর টোকা। আমার মনে আছে 80-র দশকে যখন প্রচন্ড লোডশেডিং হতো, সেই সময় থেকে সিপিএম ক্রমাগত গালাগালি দিয়ে যেত কেন্দ্রকে। কেন্দ্রের দোষ, সীমিত ক্ষমতা, বিপ্লব এলো না, বিপ্লব না এলে কিছু হবে না, এই জিনিস দিয়ে যেত। এই জিনিস আমরা 2011 সাল পর্যন্ত দেখেছি। আমরা ভেবেছিলাম এর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। তারপরে সিপিএম এর মেধাবী ছাত্রী আজকে ক্ষমতায় বসেছেন। মানে তিনি হিসেব করেছেন যে সিপিএম যদি এইভাবে 34 বছর ক্ষমতায় থেকে থাকে, তাহলে আমি বা পারবো না কেন? অতএব তিনিও এই বন্যা ছুটিয়ে দিয়েছেন কেন্দ্রের নামে, কেন্দ্রের বিরুদ্ধে অজুহাত। আমার কথা হচ্ছে, ভ্যাকসিন কি অন্য রাজ্যে যাচ্ছে না? আর কোনো রাজ্য থেকে এই ধরনের নালিশ কি শোনা যাচ্ছে? আমার কাছে তো সমস্ত হিসেব নেই কত ভ্যাকসিন এসছে, কত ভ্যাকসিন গেছে। কিন্তু যেরকম ভাবে রাজ্য সরকারের মুখ থেকে ক্রমাগত বন্যার জলের মতন অজুহাতের বন্যা বেরোচ্ছে, তার থেকে আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। এই জিনিস তো অন্য কোনো রাজ্যে শোনা যায় না কেন? এই গেল ভ্যাকসিনের কথা। এবার বন্যার কথাই বলি। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি তথাগত বাবু। আমরা যদি দেখি রাজ্য সরকারের তরফ থেকে, বিশেষ করে মুখ্যমন্ত্রী এটা বারবার বলেছেন যে বাংলার মুখ পোড়ানোর জন্যই কিন্তু কেন্দ্রের এই পরিকল্পনা মাফিক তারা এই কাণ্ডটা করেন। এমন বারবার আমরা শুনেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন বা অন্যান্য শাসক দলের নেতা মন্ত্রী, তারা কিন্তু এভাবেই ব্যাপারটার ইন্টারপ্রিটেশন করেন। না, যারা একটু আমার মতন বয়স্ক মানুষ বা যারা 60-এর দশকেও জন্ম, তারাও সবাই মনে করতে পারবেন যে সিপিএম ঠিক একই জিনিস করত। একদম কাঁটায় কাঁটায় সিপিএম এর নকল, প্রত্যেকটা জিনিস সিপিএম এর নকল করে যাচ্ছেন মমতা ব্যানার্জি এবং তার দল। কারণ এটা সবচেয়ে সহজ, কিছু করবার ক্ষমতা নেই, কারুকে একটা দোষ দিতে হবে, কেন্দ্রের দোষ, সীমিত ক্ষমতা, এই হচ্ছে না কেন, ভ্যাকসিন পাঠাচ্ছে না কেন। আর কোন রাজ্য তো এত নালিশ করে না। আর কোন ভারতের আরো 27টা রাজ্য আছে, তার থেকে তো কখনো এই নালিশ শোনা যায় না। শুধু একটা রাজ্য থেকে এইরকম ক্রমাগত এই নালিশের বন্যা বেরোচ্ছে কেন? এবার আমরা যদি বন্যা নিয়ে কথা বলি, বন্যার বিষয়ে আপনি কথা বলছিলেন,
সেখানেও কিন্তু বলা হয় যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি একদম পিন পয়েন্টে রাখা হয় ঘাটাল মাস্টার প্ল্যানকে, সেখানেও বলা হয় যে কেন্দ্র টাকা দিচ্ছে না, যার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে, বছরের পর বছর ঘাটাল ভাসছে, কিন্তু রাজ্য সরকার কিছু করতে পারছে না কারণ কেন্দ্র কোনো রকম সহায়তা করছে না। না, রাজ্য সরকারের কি এ বিষয়ে কোনো দায়িত্ব নেই? রাজ্য সরকারের কি টাকাগুলো আছে শুধু ক্লাবে ক্লাবে অনুদান দেওয়ার জন্য? রাজ্য সরকারের কি টাকা আছে শুধু ওই চপ শিল্প খোলার জন্য আর পাউচে করে চোলাই সরবরাহ করার জন্য? এগুলো অজুহাত, ওই আগে যেটা বললাম। কিন্তু বন্যা সম্বন্ধে বলতে গেলে একটা কথা বলতে হবে যে আমি পেশাগতভাবে সিভিল ইঞ্জিনিয়ার, অতএব আমি বন্যা সম্বন্ধে কিছুটা জানি। এছাড়া আমি সেচ দপ্তরের একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং চিফের সাথে সবিস্তারে কথা বলেছি। মমতা যে প্রথমেই যে কথাটা বলেছিলেন যে এটা বর্ষার বন্যা নয়, এটা হচ্ছে জল ছাড়ার বন্যা। জলটা কোথা থেকে আসছে? মাটির তলা থেকে, পৃথিবীর কেন্দ্রস্থল থেকে আসছে তা নয়, জলটা আকাশ থেকে পড়ছে, এবং যে জলটা পড়বে সেটাকে ছাড়তেই হবে। কারণ বাঁধ যেগুলো আছে সেই বাঁধগুলোর তো ধারণ ক্ষমতা অসীম নয়, তার একটা এফআরএল বলে একটা জিনিস আছে, ফুল রিজার্ভার লেভেল। এই ফুল রিজার্ভার লেভেলে যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ খানিকটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিন্তু যেরকম আজকাল মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে তাতে হুড়মুড় করে জল চলে এলে কারুর পক্ষে কিছু করা সম্ভব নয়। যখন এফআরএল এ জল পৌঁছে যাচ্ছে তখন জল ছেড়ে দিতেই হবে, কোনো বিকল্প নেই। এই জিনিসটা যে মমতা ব্যানার্জি বোঝেন না তা নয়, বা তার ইঞ্জিনিয়াররা বোঝেন না তা নয়, কিন্তু ব্যাপার হচ্ছে সমস্যার সমাধানটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ছোট্ট খুব নিচু মানের পেটি রাজনীতি করা, এবং এই পেটি রাজনীতি আমরা দেখে যাচ্ছি। কোনো সমস্যার সমাধানের দরকার নেই। কেন্দ্রকে দোষ দিয়ে যাও, কেন্দ্রকে দোষ দিয়ে যাও, সীমিত ক্ষমতা, কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা পাউচে চোলাই সাপ্লাই করতে পারছি না, ঘাটাল মাস্টার প্ল্যান তো চুলোই যাক। আর এই বন্যা, ম্যানমেড বন্যা, এ তো আমরা আগেও শুনেছিলাম, ম্যানমেড বন্যা, জল ছাড়ার বন্যা, এই সমস্ত হাস্যকর নির্বোধ উক্তি আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণকে হজম করতে হচ্ছে। উনি মাঝে মাঝে যাচ্ছেন, ফটোশ্যুট করাচ্ছেন, হাঁটু জলে দাঁড়াচ্ছেন, কোমর জলেও দাঁড়াচ্ছেন হয়তো, কিন্তু তাতে তো সমাধান হচ্ছে না। সমাধানটা তো হচ্ছে তথাগত বাবু, সমাধানের কথা যখন বলছেন তখন রাজ্যের তরফ থেকে যদি কেন্দ্রের বিরোধিতা করা হয় তাহলে আপনি বলছেন সমাধান পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সমাধান পাওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য বা আদৌ কোনো সমাধান আছে কিনা তা খোঁজার জন্য কেন্দ্রের তরফ থেকে কি কোনো রকম পদক্ষেপ রয়েছে, কোনো ভাবনা রয়েছে? কোন রকম ভাবে রাজ্য আর কেন্দ্রের মধ্যে কি এক হয়ে মানে হাতে হাত মিলিয়ে কাজ করা সম্ভব নয়? যে প্রথম খুব সম্ভব অন্য রাজ্যগুলো করে। আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওড়িশাকে দেখুন। ওড়িশা একটি একেবারে আইডিয়াল রাজ্য। ওড়িশা একটি আদর্শ রাজ্য। ওড়িশায় তো বিজেপি সরকার নেই, কিন্তু আপনি কখনো নবীন পটনায়ক মুখে কখনো কেন্দ্রের নিন্দা শুনেছেন? সেসব শুনবেন না। অন্ধ্রতে তো, তেলেঙ্গানাতে তো এইরকম বিজেপি সরকার নেই, কিন্তু সেখানের তরফ থেকে কি এই ধরনের নিন্দা শুনেছেন? তা শুনবেন না, কারণ তারা সমস্যার সমাধানের চেষ্টা করে। ব্যাপার হচ্ছে কি, সমস্যা যেটা হচ্ছে সেটাকে রাজ্যকে সেটা কেন্দ্রের কাছে নিয়ে যেতে হবে এবং কেন্দ্রের কাছ থেকে সমাধান চাইতে হবে। কারণ যে এক্সপার্টিসটা আছে সেই এক্সপার্টিসটা সিডব্লিউসি অর্থাৎ সেন্ট্রাল ওয়াটার কমিশনে অনেক কেন্দ্রের কাছে অনেক বেশি আছে, রাজ্যের কাছেও আছে। সমস্তটা নিয়ে একটা সমাধান চাইতে হবে এবং একটা গঠনমূলক মনোভাব নিয়ে এইগুলো রূপায়ণ করতে হবে। কিন্তু গঠনমূলক মনোভাব তো নেই, আছে খালি দোষ দেবার মনোভাব। কিন্তু যতবারই এই গঠনমূলক কথা বলা হচ্ছে সেখানে কিন্তু একটা বিষয় উঠেই আসে যে মানিটারি রিসোর্স। সেই রিসোর্স কি কোনো রকম ভাবে কি কেন্দ্রের কাছ থেকে রাজ্যকে, যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এত কথা হয়, যে অভিযোগ যে টাকা দেওয়া হয় না কেন্দ্রের তরফ থেকে, সেইটা কতটা সত্যি কতটা মিথ্যে?
রাজ্যের তরফ থেকে কি টাকা দেওয়া হয়, রাজ্যের তরফ থেকে কি ব্যবস্থা করা হয়েছে। আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে আমি শুনে আসছি প্রতি বছর ঘাটালে বন্যা হয়। আমি এই সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারিং চিফের সাথে কথা বলেছিলাম কেন ঘাটালে বন্যা হয়। তিনি বললেন যে এই জায়গাটা একটা থালার মতন, ওখানে গিয়ে জল জমে যায়। আর আগে কি হতো, আগে প্রত্যেক বছর দামোদরে বন্যা হবার ফলে দামোদরের খাতগুলো গভীর হয়ে যেত, নদীর ওখানে যেগুলো আছে কাঁসাই, শিলাবতী ইত্যাদি নদীর খাতগুলো গভীর হয়ে যেত, তা দিয়ে জল চলে যেত। এখন তো প্রতি বছর বন্যা হয় না, সেই জন্য খাতগুলো উঁচু হয়ে গেছে, মানে খাতের বেডটা উঁচু হয়ে গেছে। বেডটা উঁচু হবার ফলে অনেক জায়গায় আর নদী নেই, সেখানে লোক বসতি করে তারা চাষবাস করছে, ইতিমধ্যে জনসংখ্যাও বেড়ে গেছে। এই জিনিসটার রাজ্যের নিয়ন্ত্রণ করা উচিত ছিল, যাতে নদী খাতের মধ্যে, যেটাকে নদীর রেজিম বলে, এই রেজিম অংশটার মধ্যে যাতে লোক বসবাস না করতে পারে, চাষবাস না করতে পারে, সেটা ব্যবস্থা করা উচিত ছিল। এই নদী খাতটাকে গভীর করবার কাজ করা উচিত ছিল, সেটা খুব খরচের ব্যাপার নয়, কিন্তু এগুলো কিছুই করেননি। ওরা বসেছিলেন কখন বন্যা হবে, কখন মানুষ মরবে, আর কখন ওরা কেন্দ্রের নামে দোষ চাপাতে পারবেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন করে এখানে আমাদের অন্যান্য গেস্টদের কাছে যাব। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ম্যানমেড বন্যার তত্ত্ব একেবারেই একটা হাস্যকর তত্ত্ব, এবং সেই সঙ্গে আরও একটু জুড়ে দিই, মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিভিসি কোনো কেন্দ্রের কথা অনুযায়ী পরিকল্পনাহীনভাবে এই বাংলায় যাতে বন্যা হয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়, তার জন্য রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই জল ছেড়েছে। এটা একেবারে বাজে কথা। ডিভিসির যিনি পুরোধা, তিনি খুব পরিষ্কারভাবে মিডিয়াতে বলেছেন রাজ্যের সাথে আলোচনা না করে কোনো কাজ করা হয় না। আর ডিভিসি তো একা কেন্দ্রের সংস্থা নয়, ডিভিসি তৈরি হয়েছিল কেন্দ্র, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, তখন বিহার ছিল, এই রাজ্যগুলোর সবকটা রাজ্য নিয়ে তাদের প্রত্যেকের অংশীদারিত্ব নিয়ে একটা ডিভিসি তৈরি হয়েছিল। এবং আমি গত 3-4 দিন ধরে দেখছি ডিভিসি যিনি পুরোধা, তিনি বলে যাচ্ছেন যে জল যখন ছাড়া হচ্ছে তখন রাজ্যের সাথে কথাবার্তা বলেই ছাড়া হচ্ছে, কিন্তু তিনি তো আমলা, তার কথা কে শুনবে। রাজ্যের মুখ্যমন্ত্রী গলা ফাটিয়ে বলে যাচ্ছেন কেন্দ্রের দোষ, কেন্দ্র জল ছেড়ে যাচ্ছে, কেন্দ্র সকলকে ডুবিয়ে দিল, কেন্দ্র সর্বনাশ করে দিল, কেন্দ্রের জন্য সব মানুষ মরছে। তখন একটা ডিভিসির আমলার কথা আর কে শুনবে? কেউ শুনছে না। আজকে পশ্চিমবঙ্গের এইটা অবস্থা দাঁড়িয়েছে যে কোনো গঠনমূলক মনোভাব নেই, সবসময় দোষ দেবার মানসিকতা, এইটা হচ্ছে গিয়ে আসল সর্বনাশের কারণ। এবং এরকম আর একটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো ওপর থেকে যদি জল পড়ে তাহলে সেই জল ছাড়তেই হবে। অনন্ত জল বাঁধের পেছনে ধরে রাখা যাবে না, বাঁধের এত জায়গা নেই। অনন্ত জল বাঁধের পেছনে ধরে রাখা যাবে না, যা জল পড়বে সেই জল বেরিয়ে যাবে, সেই জল ছাড়তেই হবে। সেই জলের এর বিকল্প হচ্ছে, এর চিকিৎসা হচ্ছে আরো বেশি বাঁধ তৈরি করা, আরো বেশি জল ধরে রাখা, আর নদী খাতগুলো গভীর করা, যাতে সেই নদী খাতে যারা ঘর বাড়ি বানিয়েছে, চাষবাস করছে, তাদের অন্য জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা পুরোপুরি রাজ্যের কাজ। অনেক ধন্যবাদ তথাগত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথাগত রায়, এবং সেই সঙ্গে আমরা আজকে জবাব চাই বাংলা যে আজকের আলোচনা, তাতে আমরা আরও যাদেরকে গেস্ট হিসেবে পেয়েছি তাদের সঙ্গে একবার আলাপ সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর অর্চনা মজুমদার, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয় চন্দ্র, এবং তিনি তৃণমূল মুখপাত্র হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, এবং সেই সঙ্গে রয়েছেন সিপিআইএম লিডার ফুয়াদ হালিম। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং প্রথমেই আমরা এতক্ষণ তথাগত বাবুর কাছে শুনলাম যে কি কি অভিযোগ রয়েছে রাজ্যের তরফ থেকে, তার পাল্টা কেন্দ্র বা বিজেপির তরফ থেকে কি বক্তব্য রয়েছে, মোটামুটিভাবে একটা আমরা আগাম ঝলক পেলাম তথাগত বাবুর সঙ্গে কথা বলে। কিন্তু এবার আমরা একবার আসবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুপ্রিয়র কাছে আসবো, তৃণমূলের মুখপাত্র হিসেবে। সুপ্রিয়, আপনার কি মত? পুরোটাই তো শুনলেন। আমরা যেটা আমাদের টপিক, যে ভ্যাকসিনের অমিল হোক, অপ্রতুলতা হোক, বা রাজ্য জুড়ে বন্যা বা দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি, গোটাটাই কি কেন্দ্রের দোষ? রাজ্যের কি কোনো পদক্ষেপ থাকবে না? রাজ্যের কি কোনো ভূমিকা নেই? রাজ্য কি কিছুই করবে না? বাংলার মানুষ যদি জানতে চায় কার কাছে প্রশ্ন করবে?
তথাগতবাবু বর্ষিয়ান মানুষ, দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের একাধিক দায়িত্ব তিনি সামলেছেন। রাজ্যপাল হিসেবে ছিলেন, এই মুহূর্তে বিজেপির মুখপাত্র হিসেবে, মাউথপিস হিসেবে কাজ করছেন। দক্ষতার সঙ্গেই করছেন, তার আন্তরিকতা নিয়ে আমার প্রশ্ন নেই, কিন্তু তার কথা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন, আপত্তি, বিতর্ক, বিভ্রান্তি চারটিই রয়েছে। কেন বলছি এ কথা? কারণ ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থায় যে দুটো শব্দ, দুটো প্রবলেমস আপনারা অ্যাড্রেস করছেন, ভ্যাকসিনেশন এবং এই বন্যার সংক্রান্ত বিষয়টা বা ওয়াটার লগিংয়ের বিষয়টা, দুটোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের যোগাযোগটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট, একেবারে সম্পৃক্ত। ভ্যাকসিনেশন নিয়ে পলিসি করার, সেন্ট্রালি মনিটর করার দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার কোভিড মোকাবিলায় চূড়ান্তভাবে সফল। ঘোরতর বিজেপি সমর্থকও বাড়ির চার দেওয়ালের মধ্যে একথা স্বীকার করবে না। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা সর্বজনবিদিত এবং অপদার্থতার জন্যে আজকে বিশ্বগুরু প্রধানমন্ত্রী ভ্যাকসিন নাইজেরিয়া, ব্রাজিল, সারা পৃথিবীতে পাঠিয়েছেন, আর দেশের মধ্যে ভ্যাকসিন নেই। কে বলছেন? তথাগতবাবু বলছেন নাকি পশ্চিমবঙ্গ দোষারোপ করে, আমরা নাকি মামা ভাগ্নে সিনেমার মতো শুধুমাত্র মামাকে দোষ দিই। তা নয়, মাধবেন্দ্র প্রতাপ সিং, তথাগতবাবু জানেন, নিঃসন্দেহে ভুলে গেছেন, বয়সের কারণে আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই ছাত্র হিসাবে। মাধবেন্দ্র প্রতাপ সিং উত্তরপ্রদেশের বিধায়ক, যোগী আদিত্যনাথ সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি। কে বলছেন? বলছেন সবাজিপুর বিধানসভা ক্ষেত্র থেকে আপনার অরবিন্দ গিরি, গোলা গোরক্ষনাথ বিধানসভার বিধায়ক। ফলে অরবিন্দ গিরি উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ক, মাধবেন্দ্র প্রতাপ সিং উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। মহারাষ্ট্রে একাধিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে, বিএমসির একাধিক সেন্টার, ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ হচ্ছে, কেননা ভ্যাকসিন নেই। মাধবেন্দ্র প্রতাপ সিং চিঠি লিখছেন যোগী আদিত্যনাথকে, এই ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বেল্লা প্রধান চিঠি লিখছেন নরেন্দ্র মোদীকে, কি জন্যে? যে ভ্যাকসিন নেই। অর্থাৎ ভ্যাকসিন নেই, ভ্যাকসিন নেই, ভ্যাকসিন নেই, এবং এই না থাকার কারণটা কেন্দ্রীয় সরকারের, একথা সবাই মানছেন, শুধুমাত্র বিজেপি মানছে না। তাহলে বুঝতে হবে এটা পলিটিক্যাল কম্পালশন, চোখে ধুলো দেওয়ার চেষ্টা, নিজেদের অপদার্থতাকে আড়াল করবার একটা মরিয়া প্রয়াস। কিন্তু ভ্যাকসিন এই না থাকার সম্পূর্ণ দায়টা কেন্দ্রীয় সরকারের। এখন তর্ক, আলোচনা, যুক্তি পেশ নিশ্চয়ই অর্চনা দেবী করবেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে মানুষের প্রশ্ন, যে তর্ক, আলোচনা, যুক্তি স্টুডিওর মধ্যে থাকবে, কিন্তু সবার আগে দরকার ভ্যাকসিন। আপনারা প্লিজ যত ইচ্ছে গালমন্দ করুন, আজকেও ত্রিপুরায় আমাদের সহকর্মীরা আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, আপনারা আরও মারুন, পারলে আরও মারুন, চাইলে আমাদের মারুন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে মারুন, কিন্তু ভ্যাকসিনটা দয়া করে দিন। কারণ ভ্যাকসিন নিয়ে আপনাদের পলিসি ছিল না, আর যখন পলিসি এসছে তখন পলিসিটা রয়েছে, কিন্তু ভ্যাকসিনটাই আর নেই। ফলে এই দশা থেকে, এই দুর্দশা থেকে দেশের মানুষকে উদ্ধার করতে পারে কেবলমাত্র একজন, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অন্য কোনো বিরোধী নেতা নয়, নরেন্দ্র মোদী, সবার আগে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে। আমরা একবার আসবো অর্চনা দি, সরাসরি বললেন যেটা সুপ্রিয়, যে এই নিয়ে অনেক তরজা থাকবে, কিন্তু তরজাটা আগে নাকি সত্যিই কেন্দ্র ভ্যাকসিন এই রাজ্যকে বেছে বেছে পাঠাচ্ছে না, যে যুক্তিটা বারবার বলা হচ্ছে শাসক দলের নেতা, মন্ত্রী, প্রতিনিধিরা তারা বারবার বলছেন, সেটাকে আপনি মেনে নেবেন? কি বলবেন? সুপ্রিয় বাবু রোজ একই গল্প দেন। ইউপির দুজন এমএলএ তারা যোগী আদিত্যনাথের কাছে নালিশ করেছে, আদৌ ব্যাপারটা কিন্তু আমি কোনোদিন শুনিও নি, দেখিও। যেটা বাস্তব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কেন্দ্র থেকে বিনামূল্যে যে ভ্যাকসিন পেয়েছে তা ভারতবর্ষের 27টা রাজ্যের মধ্যে টপ 3rd। বিহারের জনসংখ্যা পশ্চিমবঙ্গের জনসংখ্যার থেকে প্রায় 3 কোটি বেশি। বিহারের কেস লোড অনেক বেশি, তা সত্ত্বেও বিহার কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে অনেক অনেক কম ভ্যাকসিন পেয়েছে, কিন্তু বিহারে এরকম কথা শুনবো। টপ 3rd এ রয়েছে ওয়েস্ট বেঙ্গল। সুপ্রিয় থ্যাংক ইউ। আচ্ছা অর্চনা দি একটু শেষ করে নিন, আমাকে একটু শেষ করতে দিন। আজকের দিনে পশ্চিমবঙ্গের হাতে 52 লক্ষ ভ্যাকসিন আছে। এইবার তারা যদি ইরেশনালি প্রয়োগ করে, তারা যদি কোথায় কোভ্যাক্সিন, কোথায় কোভিশিল্ড, জাজমেন্ট ছাড়া, স্বাস্থ্য নির্দেশিকা ছাড়া, তাদের খেয়াল খুশি মতো কখনো পার্টি অফিসে 90% ভবানীপুরে, আপনার ডায়মন্ড হারবারে 90% ডোজ দেয়, আর কোচবিহারে 27% ডোজ দেয়, তাদের যদি কোনো নীতি নিয়ম না থাকে, তারা যদি সেখানে রাজনীতি করে থাকে, কেন্দ্র সরকার সেখানে করবে না। কেন্দ্র সরকার সেখানে কিছু করার থাকে না। আপনার অঙ্কের জ্ঞান এত কাঁচা হলে কোন সরকারেরই কিছু করার থাকবে না, অঙ্কটা ঠিক করে বলুন। আমি দেখছি ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ মিলিয়ে ভবানীপুরে 80% ভ্যাকসিনেশন হয়ে গেছে। বিশেষ করে অহিন্দ্র মঞ্চ, আপনি নামটা জায়গাটা লিখে নিন, অহিন্দ্র মঞ্চে 80% ভ্যাকসিনেশন। কেন?
মাননীয়ার ভোট আছে। ভ্যাকসিনের আবার ধর্ম হয় নাকি? ছি 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 ছি। ভ্যাকসিনেশন কেন কেন এই ধরনের মানসিকতা আমি মনে করি স্টুডিওতে এটা মানে টেলিকাস্ট হওয়া থেকে রিপাবলিক বাংলার মতো দায়িত্বশীল গণমাধ্যম এটা পরিহার করবে আগামী থেকে। আজকের দিনে কোউইন অ্যাপে দেখা যাচ্ছে যে সরাসরি সাম্প্রদায়িক বিভাজন, সরাসরি দাগিয়ে দেওয়ার কোভিডের কথা বলা হচ্ছে, মনে হয় কোভিডটা তো একটুখানি ভাবা উচিত। কোভিডে আমাদের অনেকগুলো ডেটা দেয়, সেগুলো নিয়ে শুনে নিই, তারপর আসছি আপনার কাছে। 2 নাম্বার না আপনি একটু বলতে দিলে আমি দায়িত্বজ্ঞানী মন্তব্য, আপনারা একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যম, বলতে দিন, আপনার কাউন্টার করার জায়গা থাকবে, সাংবিধানিকই নয়, সুপ্রিয় কাউন্টার করার জায়গা থাকবে। ফুয়াদ বাবু রয়েছে, ফুয়াদ বাবু নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। ওনারা চারজন এটা গণমাধ্যমের দায়িত্ব, আমরা অবশ্যই আমাদের দায়িত্ব পালন করব। এটা গণমাধ্যমের দায়িত্ব, আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি। অবশ্যই আপনি একটু দাঁড়ান, বলতে দিন, আমরা আপনাকেও বলার সুযোগ দেব। ফুয়াদ বাবু একমত হবেন না, এটা টেলিকাস্ট করা উচিত নয়। হিন্দু অহিন্দু আবার কি, এটা গণমাধ্যমের দায়িত্ব, সাংবিধানিক নয়। ফুয়াদ বাবু একমত হবেন। ডায়মন্ড হারবারের সেন্টার যতগুলো, বাস্তবে সেন্টার তার 4 গুণ 80 খানা। আজকে দেখা যাচ্ছে 29টা সেন্টার থেকে ভ্যাকসিন দিয়েছে ডায়মন্ডের, যেখানে বাস্তবে কোউইন অ্যাপে 80টা। কেন এই তারতম্য? মানুষ কেন জানতে পারছে না? কেন এই ডিসক্রিপেন্সি? আজকে রাজ্য সরকার তার উত্তর দিতে পারবে না। আমরা এই জায়গা থেকে আসবো, এবার অনির্বাণের কাছে আসি। রাজ্য সরকার কেন উত্তর দিতে পারছে না? কেন ডিসক্রিপেন্সি তৈরি হচ্ছে? ঠিক খুব সহজ, এর উত্তরটা খুব সহজ। প্রথমে একটু বলে নিই, অর্চনা দেবী পেশায় একজন ডাক্তার, এমবিবিএস পাস ডাক্তার। উনি ওনার বিধানসভা কেন্দ্রে ভুয়ো ডেথ সার্টিফিকেট দিয়ে ভোটে হেরেছেন, তাই ওনার তথ্যগুলো বিশ্লেষণ করতে গিয়ে একটা সহজ, আরে আপনি ভুয়ো ডেথ সার্টিফিকেট দিয়েছেন, সেই কারণে ভোটে গোহারান হেরেছেন। যে শোভা মজুমদারকে কেন্দ্র করে আপনি ভুয়ো ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন, তার বুথে আপনার জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো ভোট পেয়েছে। এটা তথ্য। আপনাদের মতো ভুয়ো 90-90-27 মিলিয়ে 100 আমরা করি না তো। 90-90-27 এর অঙ্ক দিলে ওরকম ভুয়ো অঙ্ক, ভুয়ো ডেথ সার্টিফিকেট এসব আমরা করি না। এবার কথাটা শুনুন দিদি, কথাটা শুনুন। ভুয়ো ডেথ সার্টিফিকেট দিয়ে ভোটে হেরেছেন আর ভুয়ো তথ্য দেবেন না। আপনাকে অনেকবার বলেছি আপনি ভুয়ো ডেথ সার্টিফিকেট দেওয়া ডাক্তার। যদি আমি ভুল বলি আমার নামে মানহানির মামলা করুন, আপনি সেটা আজ অবধি করতে পারলেন না। আপনি ভুয়ো তথ্য দিচ্ছেন আর দেবেন না। কথাটা শুনুন। আরে তো রেগে গেলে কি করে হবে? ভুয়ো তথ্য বলছে, এত ভুয়ো ডেথ সার্টিফিকেট দেন, ভুয়ো তথ্য দিতে পারবেন না। আপনি আপনার প্রার্থীর প্যাডে ভুয়ো ডেথ সার্টিফিকেট দিয়েছেন। একজন এমবিবিএস পাস ডাক্তার হয়ে আপনার তো লাইসেন্স কেড়ে নেওয়ার কথা। আপনার তো লাইসেন্স কেড়ে নেওয়ার কথা। আপনি ভুয়ো ডেথ সার্টিফিকেট দিয়েছেন, ভুয়ো তথ্য দেবেন। খুব স্বাভাবিক। যে চোর একবার চুরি করে সে বারবার চুরি করে। শুনুন, যে চোর একবার চুরি করে সে বারবার চুরি করে। এবার কথাটা শুনুন, আজকে যে বলছেন এখানে বেশি ভ্যাকসিন ওখানে কম ভ্যাকসিন লোকে পাচ্ছে না, আজকে 7 কোটি মানুষ পশ্চিমবাংলায় তার ভ্যাকসিন পাওয়ার কথা। আপনারা 7 কোটি 7 ইনটু 2 14 কোটি ডোজ দিয়ে দিন, তাহলেই তো ঝামেলা মিটে যায়। 14 কোটি ডোজ দিয়ে দিন, ঝামেলা মিটে যায়। এত ভুয়ো তথ্য দিতে হয় না তো। আজকে বেছে বেছে যদি কাউকে দিয়েও থাকে, বাকিরা বাদ কেন করছে? কারণ ভ্যাকসিন নেই, কারণ ভ্যাকসিন নেই। আপনারা ভ্যাকসিন দিতে পারছেন না। 14 কোটি ডোজ দিতে পারবেন, হ্যাঁ কি না? 14 কোটি ডোজ কোথায় গেল? 14 কোটি ডোজ দেওয়ার কথা, ডোজ নেই। যদি দেওয়া যায় তাহলে তো তার কোনো রকম প্রশ্নই ওঠে না অনির্বাণ। কিন্তু যখন অপ্রতুলতা রয়েছে সেই জায়গা থেকে আপনার একটা কথা আমি ধরে নিই, আপনি যেটা বললেন যে বেছে বেছে যদি ডোজ দিয়েই থাকে, যদি এসে যায় তাহলে বেছে বেছে দিতে হবে না। কিন্তু যখন আমাদের ঘরে ভাড়ার বেশ কিছুটা বাড়ন্ত, তাহলে কি আমরা সেই বেছে বেছে দেওয়ার মতো জায়গায় থাকি অনির্বাণ? বাড়ন্ত বলতে কমই বলে, বাড়ন্ত বলতে বাঙালিরা সাধারণত কমই বলে যে চাল বাড়ন্ত। আমি আবার আরো স্পষ্ট করে রাতভর দাঁড়িয়ে তারা পাচ্ছেন না, তাদেরকে বলা হচ্ছে আপনারা পাবেন না। তারা যখন নোট বানাচ্ছেন, ভ্যাকসিনটা দিয়ে দিই, অর্চনা দি একা বলবে। অর্চনা দি কালকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, কালকের মধ্যে 14 কোটি দিয়ে দিই, অর্চনা দি একা বলবে। দিতে পারে সেটা জটিল কথা, কিন্তু এই পরিস্থিতিতে রিয়েল টাইম সিচুয়েশনে যদি থাকে বিশ্বগুরু প্রধানমন্ত্রী 14 কোটি দিতে পারছে না, বেছে বেছে দিতে পারবো। বিশ্বগুরু প্রধানমন্ত্রী বলছে
বিধান নির্বাচনে সবাইকে একদিনে আমাদের সঙ্গে CPIM নেতা ফুয়াদ হালিম রয়েছেন। ফুয়াদ হালিম, আপনার কাছে যেটা জানতে চাইবো, বারবার বিভিন্ন কথা কিন্তু বিরোধীদের তরফ থেকে বলা হয়, এ রাজ্যের তরফ থেকে যখন বলা হয় যে কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না, তখন কেন্দ্রের দল অর্থাৎ বিজেপির তরফ থেকে এ রাজ্যে বলা হয় যে কেন্দ্র যতটুকুই ভ্যাকসিন পাঠাচ্ছে সেটা ঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, যার জন্য মানুষকে এই যে যেটা এক্ষুনি অনির্বাণরা বলছিলেন যে বেছে বেছে যদি দেওয়াও হয়, এই বেছে বেছে দেওয়ার প্রশ্নটাই আসতো না যদি ঠিক করে ডিস্ট্রিবিউশন হতো, এমনটাই বিজেপির তরফ থেকে বারবার বলা হয়। আপনার কি মত, রাজ্যে কি ডিস্ট্রিবিউশনের জায়গাটায় কোথাও খামতি রয়েছে? দেখুন, এটা তো স্পষ্ট যে বেসরকারি মাধ্যমে যে 25% ভ্যাকসিন বিক্রি করার কথা ছিল, সেই সংখ্যায় মাত্র 7% ভ্যাকসিন ব্যবহার হয়েছে। মানে প্রাইভেট সেক্টরে প্রায় 18% ভ্যাকসিন, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় পক্ষ যৌথ সিদ্ধান্ত নিয়ে যেটা ঠিক করেছিল যে 25% বিক্রি করা হবে, তার মধ্যে হচ্ছে কেরল সরকার বাদ দিয়ে কোনো রাজ্য সরকার আপত্তি জানায়নি। সেই পরিস্থিতির মধ্যে এখন 18% ভ্যাকসিন যেটা প্রাইভেট সেক্টরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেটা কি করে সরকার দ্রুততার সঙ্গে অধিগ্রহণ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে, সেটা হচ্ছে বিষয়। এই কথাটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে আসছে যে টোটাল মানে সামগ্রিক ভ্যাকসিন যেটা তৈরি হওয়ার কথা ভারতবর্ষের জন্যে, সেটা সঠিক সময় প্রস্তুতি নেওয়া হয়নি। রাজ্য সরকারগুলো কেরল সরকার বাদ দিয়ে সঠিক হচ্ছে ডিমান্ড করেনি, তারা সঠিক সময় হচ্ছে যেভাবে এগিয়ে গিয়ে ভ্যাকসিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রথম পদক্ষেপ আছে ডিমান্ড, সেই ডিমান্ডটা যদি হচ্ছে রাজ্য সরকার ঠিক করে না করে, সেই ডিমান্ড যদি কেন্দ্র সরকার, যদিও রাজ্য সরকার অপ্রতুল ডিমান্ড করে থাকে, সেটা হচ্ছে দূরদর্শিতার ভিত্তিতে যদি সঠিকভাবে যদি না তৈরি করে, তাহলে এই পরিস্থিতি হবে। এই ব্যাকগ্রাউন্ডে আমি এই কথাটা বলছি যে আজও এই যে কেন্দ্র রাজ্য সরকার উভয়ই হচ্ছে বাণিজ্যিক সংস্থার হাতে ভ্যাকসিন কাজটা ছেড়ে দিয়েছে, এটা কিন্তু মারাত্মক। এবং এখনো হচ্ছে কিন্তু প্রতিকারের সময় আছে, যদি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো একসাথে মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা আর ভ্যাকসিন বিক্রি করব না, যা যোগান আসবে ফ্যাক্টরিগুলো থেকে, যে যে ভ্যাকসিন তৈরি করা সংস্থাগুলো যা তৈরি করবে, সবটাই সরকার অধিগ্রহণ করে মানুষের কাছে পৌঁছে দেবে। তবুও আমাদের একটা সুরাহও আছে, তৃতীয় ঢেউয়ের আগে ভারতবর্ষের মানুষকে আমরা কিন্তু প্রস্তুত করার দিকে এক ধাপ এগিয়ে যাব। আপনার যে কথাটা আপনি যে কথাটা বললেন একটা জায়গায় সত্যিই খুব মনে পড়লো আমার, যে যখন দ্বিতীয় ঢেউ একেবারে যে সময় একেবারে রাজ্যকে বলুন দেশকে বলুন একেবারে এক পেশে করে দিয়েছে, মানে এমনভাবে মৃত্যু মিছিল আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে তখন ভ্যাকসিনেশনের উপর জোর দেওয়া হলো, কি কেন্দ্র বা কি রাজ্য। কিন্তু তার আগে যখন প্রথম ঢেউয়ের শেষের দিকটা যখন অনেকটা কমে গিয়েছিল আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, সেই সময় আমাদের রাজ্য কি ভূমিকা নিয়েছিল? আদৌ কি তারা রাজ্যবাসীকে বলেছিল যে আপনারা সচেতন হন, আপনারা ভ্যাকসিনেশনটা নিন? সেখানেও কিন্তু উল্টে একটা অভিযোগ বারবার করা হয়েছিল যে দেখুন কেন্দ্র বারবার ভ্যাকসিনের জন্য বলছে, কিন্তু কেন্দ্রের এই ভ্যাকসিন, যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম যে ভ্যাকসিন নিয়ে কেউ কেউ হয়তো অসুস্থ হয়েছিলেন, সেটা ভ্যাকসিনের জন্য নাকি তার অন্য কোনো রকম কারণ ছিল, সেটা না জেনেই কিন্তু আবার সেই কেন্দ্র রাজ্য তরজা শুরু হয়ে গিয়েছিল। সেইটাই কি আমাদের রাজ্যে, আমাদের দেশে দাঁড়িয়ে অন্যতম একটা বিষয় হয়ে যায় না সব সময়? সেখানে সমস্যাটাকে অ্যাড্রেস করা হয় না, কিন্তু কোথাও গিয়ে তরজাটাকেই অ্যাড্রেস করা হয়। ফুয়াদ বাবু, আমি ফুয়াদ বাবুকে একটা আইরনি বলি, এই তরজার ভিত্তিটা এটা রয়েছে। আমি শেষ করি ভাই, আমি তোমার মাঝখানে বলিনি ভাই, তোমার মাঝখানে বলিনি, কাইন্ডলি আমি যে কথাটা বলছি যে এই যে ভ্যাকসিন, আমি আসবো দিদি আপনার কাছে, আসবো অর্চনা দি আপনার কাছে আসবো। স্বাধীনতার পর থেকে আমাদের একটা হচ্ছে মৌলিক ভিত্তি ছিল ভ্যাকসিনের সম্বন্ধে, এবং সেটা ছিল আমরা নিঃশুল্কে সরকারি মাধ্যমে পৌঁছে দেব। এবং প্রত্যেকটা শিশু ভারতবর্ষে আজকে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের টিকাকরণ, সমস্ত টিকা যে রোগগুলোর বিরুদ্ধে দেওয়া হয় সেটা হচ্ছে বিনা পয়সা পেয়েছে। আমরা পোলিও বিনা পয়সায় দিয়েছি, আমরা স্মল পক্স বিনা পয়সা দিয়েছি, তার জন্য আমরা এই দুটো রোগকে হচ্ছে নির্মূল করতে পেরেছি ভারতবর্ষ থেকে।
আমরা ড্রাকিউলোসিস মেডিনেন্সি বলে একটি রোগ আছে, আমরা সম্পূর্ণ সরকারি ব্যবস্থার তার প্রতিকার দিতে পেরেছি বলে নির্মূল করতে পেরেছি। কোভিড-19 এত বড় একটি অতিমারী, একটি মহামারী ভারতবর্ষে, সেখানে দাঁড়িয়ে যখন কেন্দ্র সিদ্ধান্ত নিল 25% ভ্যাকসিনকে বিক্রি করবে, আমাদের রাজ্য সরকার তার বিরোধিতা করেনি। ফলে এই সবটা মিলে আমার যেটা মনে হয়, এই যে 18% ভ্যাকসিন যেটা প্রাইভেট সেক্টর বিক্রি করতে পারছে না, কিন্তু তারা এই ভ্যাকসিনটা নিয়ে বসে আছে, এটাকে দ্রুততার সঙ্গে সরকারকে অধিগ্রহণ করতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজ্য থেকে হচ্ছে এই আওয়াজগুলো না উঠলে কেন্দ্রের উপরে রাজ্য কি আওয়াজ তুলছে? কি মনে হয় সুপ্রিয় অনির্বাণ? সরকার বলে রাখি, বাংলার রাজ্য সরকার এই সিদ্ধান্ত মাস দুয়েক আগেই নিয়েছিল যে প্রাইভেট হসপিটাল যেগুলো ইউজ করছে না সেইগুলো তারা স্টক থেকে নিয়ে তারা তাদের কাজে লাগাবে। এটা কিন্তু বাংলা সরকার 2 মাস আগে এই সিদ্ধান্ত নিয়েছে। সেটা নিয়ে প্রাইভেট হাসপাতালরা তারা আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সে আপত্তি গ্রাহ্য হয়নি। এটা ফুয়াদ বাবুর জানার কথা। সেটা রাজনৈতিক সিদ্ধান্তটা হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্তে রূপান্তরিত হবে। মানে ওটা একদম গভর্নমেন্ট অর্ডার ছিল ডাক্তারবাবু, ওটা জিও ছিল, গভর্নমেন্ট অর্ডার ছিল, যেটা নিয়ে প্রাইভেট হাসপাতালরা আপত্তি জানায়। গভর্নমেন্ট অর্ডার ছিল, আপনি যদি দেখেন একটু খুঁজে দেখবেন, সংখ্যা দিয়ে গভর্নমেন্ট অর্ডারটা পাওয়া যাবে। না, মাস দুয়েক আগে এটা ছিল অর্ডারটা। আপনি শুনে নিন যে পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতবর্ষে মোট ভ্যাকসিনের 25% বিক্রি করা হবে, একমাত্র কেরল সরকার বাদ দিয়ে অন্য কোনো রাজ্য সরকারের বিরোধিতা করেনি। সমস্যাটা ওখানে। আপনাকে এটাকে বিরোধিতা করেনি বলছেন, তাহলে গভর্নমেন্ট অর্ডারটা কি ছিল? ফুয়াদ বাবু, বিরোধিতা শুধু করতে হবে বলেই করা নয়। তৃণমূলকে আপনাদের পছন্দ নয়, কোনো অসুবিধা নেই, বিরোধিতা করুন, কিন্তু গভর্নমেন্ট অর্ডার যে বাংলা সরকার মাস দুয়েক আগে দিয়েছিল যে প্রাইভেট হাসপাতালরা ব্যবহার করছে না, ভ্যাকসিনগুলো আমরা নিয়ে নেবো, সেইটা তো বাস্তব। পশ্চিমবাংলার গভর্নমেন্ট অর্ডার চলছে না। আপনি কি এটা বলতে চাইছেন যে পশ্চিমবাংলায় হচ্ছে পশ্চিমবাংলার মাস দুয়েক আগে অর্ডারটা হয়েছে, তারপরে টিকা, তারপরে টিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বিজেপি সরকার নিয়েছে। আমি কি বললাম আপনাকে? মাস দুয়েক আগে যখন রাজ্যের হাতে কিছুটা নিয়ন্ত্রণ ছিল, তখন রাজ্য সরকার গভর্নমেন্ট অর্ডারটা দিয়েছিল। তারপরে কিন্তু নরেন্দ্র মোদী বললেন সবটাই আমরা করব, করে একেবারে শ্মশান বানানোর ব্যবস্থা করে দিচ্ছেন। মাস দুয়েকের টাইম লাইনটা দেখুন। বিজেপিকে ডিফেন্ড করতে চান, কেউ যদি করতে চায় সে করতে পারে, আপনি চাইলে করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তথ্যগুলো তো আপনার ঠিকঠাক জানার কথা। মাস দুয়েক আগে গভর্নমেন্ট অর্ডার ছিল, তারপরে বিজেপি সরকার বলে আমরাই সব করব, করতে গিয়ে এখন সব শ্মশান বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বাস্তব ঘটনা। তারা টিকা দিতে পারছে না। প্রাইভেটের কাছে যদি থেকে থাকে, যেটা আপনি বলছেন, বিজেপি সরকারের তরফ থেকে তো এটা বলার কথা, তোমরা ভাই দিয়ে দাও, তোমরা পারছো না, সেটা তো বিজেপি সরকার বলছে না। রাজনৈতিক সিদ্ধান্ত নেই, এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত এই সমস্যাটা পশ্চিমবাংলার বুকে তৈরি করেছে, এবং কেন্দ্রের কাছে সরাসরি সমস্ত সম্মানীয় মানুষ, আমার খুব স্পেসিফিক প্রশ্ন ফুয়াদ বাবুর কাছে ক্যাটাগরিক্যালি উত্তর দিলে মিটে যায়। প্রথম হচ্ছে যে ভ্যাকসিনেশন নিয়ে সঙ্গে সরকারকে অধিগ্রহণ করতে হবে। এই রাজনৈতিক আওয়াজ যদি ভারত থেকে না তোলা হয়, তাহলে কিন্তু এই কাজটাকে সম্পূর্ণ করা যাবে না। একমাত্র টিকা দেওয়া ছাড়া রাজ্যে আমার খুব ক্যাটাগরিক্যালি ফুয়াদ বাবু যখন নেক্সট বার বলবেন, ওনার কাছে 4টে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে প্রপার পলিসি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সময় থেকে থাকার কথা ছিল, সে সময় থেকে প্রপার পলিসি এবং এক্সিকিউশন অফ দ্য পলিসি সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল কি না, হ্যাঁ কি না। উনি ডাক্তারবাবু এবং একটি রাজনৈতিক দলের নেতা। আমাদের আজকের আলোচনা একেবারে শেষ সময় শেষ, সেই কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। জানি আমাদের যে বিষয়, যে আলোচনার বিষয়টা ছিল, সেই আলোচনার বিষয় থেকে আমরা দাঁড়িয়ে এইটুকু সময়ের মধ্যে হয়তো পুরোটাকে অ্যাড্রেস করা সম্ভব নাও, তাও আমরা চেষ্টা করছিলাম, এবং তার থেকেও যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাতেই আমরা ফিরে এলাম, যে কেন্দ্র রাজ্য তরজা, সেই তরজাই কিন্তু থেকে গেল। কোথাও গিয়ে আমরা সমাধান কি পেলাম, সেই প্রশ্নটা নিয়েই আমরা এই মুহূর্তে আমাদের এই আলোচনা শেষ করছি। এরপরে থাকবে আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্ট, অবশ্যই সঙ্গে থাকুন। Talking about Germans, but I knew, because we have the statistics with us, that they were not informed. And his first throw, let me tell you, the people asked me yesterday why he's getting the second serial number, why he's not coming at the last when his distance was more than everyone else. So I was happy कि ये दूसरे नंबर पर है, और ये इस चीज का हमें फायदा होगा, और फायदा ये होगा
कि शुरू से ही प्रेशर बन जाएगा। नीरज एक बहुत कंसिस्टेंट थ्रोअर है एंड वी हैव given all what the President Adil has mentioned, that all whatever necessary, in spite of his injury last year, he could come back, he qualified, and he has achieved his target. We are thankful to everyone, which the SAI, the government, his sponsor, and his employer, the army, everybody has contributed and everybody has had a faith in him that he will do well and provided him everything. इसका जो कंसिस्टेंट परफॉर्मेंस देना जेवलिन के अंदर, मैं भी काफी दिन जेवलिन फेंका है और लोगों ने भी फेंका है, और किस प्रकार से एथलेटिक फेडरेशन बहुत दिनों से जेवलिन इवेंट्स को स्ट्रीमलाइन में लाने की कोशिश कर रही थी, और जेवलिन का एक अलग कंपटीशन भी करवाया, और एक जेवलिन इवेंट है जिसके अंदर 2 फॉरेन कोच हमने इंडिया ने रखे हुए थे। तो उससे आप अंदाजा लगा सकते हैं कि वी वांटेड टू शो गुड रिजल्ट्स इन जेवलिन एंड नीरज हैज प्रूव्ड इट। वी ऑल आर प्राउड ऑफ नीरज एंड वी होप he will achieve better performance in the future and he will dominate the world field in the javelin. All the best. Thank you very much. हेलो, बोलिए नीरज। नीरज, अगर आप कैमरा अपना ऐसे নীরজ চোপড়া, আমরা জানি যে সোনার ছেলেকে নিয়ে সারা দেশ আজ মাতোয়ারা, কারণ টোকিও অলিম্পিকে প্রথম সোনা এবং অ্যাথলিট হিসেবে অ্যাথলেটিক্সে প্রথম সোনা ভারতের, আর সেই সোনার ছেলে नीरज चोपड़ा के मुझे लगता है कि सबसे जो जरूरी चीज थी इस साल वो कंपटीशन खेलना था इंटरनेशनल, और मैंने फेडरेशन में ही बात की और सभी से, और टॉप से साई से, फेडरेशन से, सभी जगह से सभी ने अपना अपना सभी जगह से सभी ने अपना अपना सपोर्ट किया, और वो जो मुझे बीच में 2-3 इंटरनेशनल कंपटीशन मिले तो वो मेरे लिए बहुत ही ज्यादा जरूरी थे, क्योंकि यही सभी थे जिनके बीच में वहाँ पे कंपटीशन खेला। तो ऐसा ओलंपिक था, लेकिन ऐसा नहीं लग रहा था कि मैं कुछ नए गेम्स में आ रहा हूँ या फिर बहुत बड़े गेम्स में। एक ऐसा कोई प्रेशर नहीं था इस टाइप का कि मैं बड़े थ्रोअर्स के बीच में खेल रहा हूँ। ऐसा लग रहा था कि इनके साथ मैं पहले खेल रहा हूँ और मैं अपनी परफॉर्मेंस पे काफी फोकस कर पा रहा था। तो शायद वही कारण है कि क्योंकि इंजरी के बाद काफी अप डाउन आए, तो आप सभी ने हेल्प की, और ये सभी आप सभी का, मेरी मेहनत तो है ही, उसके साथ साथ आप सभी की मेहनत है, और सारी फैसिलिटी के लिए थैंक यू सो मच। Thank you, Neeraj. Very limited questions we'll take because he's sitting in for the rope control. I have few requests. Tapash is there. Did he use Tapash? Tapash, yes, I'm here. Tapash, can you hear me? Hi, Neeraj. Can you hear me? हाँ जी, hello, हाँ जी। Hi, Neeraj. जब हम मिले थे आपसे साल के स्टार्टिंग में, हम बात कर रहे थे कि आपकी इंजरी कंसर्न थी, आप एक बहुत ही एक ऐसे दौर से जा रहे थे जब आपको बहुत स्ट्रेस था। अब वहां से लेके यहाँ तक का सफर कैसा महसूस हो रहा है, इस मेडल को हाथ में लेके कितना आप लग रहा है कि ऑन टॉप ऑफ द वर्ल्ड? काफी खुशी हो रही है। ये तो मैं मतलब आपको एक्सप्लेन नहीं कर सकता कि कितनी खुशी है, लेकिन हाँ बिल्कुल वो टाइम आया था, थोड़ा इंजरी की वजह से बहुत दिक्कतें आई थी, लेकिन फिर भी सभी का साथ रहा और अच्छे से रिहैब भी हुआ और इंजरी भी सक्सेसफुल, मतलब ये जो सर्जरी भी सक्सेसफुल होगी। तो थोड़ा टाइम लगा कम बैक करने में। जो मेरा 2019 का साल था, बस उसकी थोड़ी सी वो पूरा खराब चला गया। मेहनत काफी की थी उसकी, उस साल भी वर्ल्ड चैंपियनशिप के लिए। फिर उसके बाद पूरा फोकस 2020 पे अपना ओलंपिक्स पे किया था, तो कोरोना की वजह से वो भी प्रॉब्लम होगी। लेकिन मैं धन्यवाद बोलता हूँ अपने फेडरेशन का और सभी अपनी गवर्नमेंट का कि हम वहाँ पे बाहर ट्रेनिंग कर रहे थे और मुझे वहाँ पे कंपटीशन भी मिले और मैंने वहाँ पे अपना क्वालिफाई भी किया। और मुझे याद है कि मैं इंडिया में 2019 में ओपन नेशनल हो रही थी, तो मैंने वहाँ पे एंट्री करवा ली थी और मेरी फ्लाइट टिकट भी थी।
और मेरा बस ये था कि मन में कि मैं बस एक कोई कंपटीशन खेल लूं, क्योंकि इंजरी के बाद जो सभी मेडल जा रहे थे वो अपने डिस्टेंस के आसपास जा रहे थे, चाहे वो वर्ल्ड चैंपियनशिप हो या कुछ भी हो। बस मेरा ये हो रहा था कि मैं खेल लूं बस। तो मैंने सभी कुछ करवा लिया था। फिर आदिल सर से बात, आदिल सर का फोन आया कि नीरज तू ये कंपटीशन मत खेल, आगे ओलंपिक्स आ रहा है उस पर फोकस कर, क्योंकि ज्यादा प्रॉब्लम हो जाएगी। तो फिर मैंने वो कैंसिल कर दी थी, और मुझे लग रहा है कि वो शायद वो अच्छा डिसीजन था, क्योंकि एथलीट को लगता ही है कि बस मैं खेल लूं जल्दी से। तो उसके बाद फिर अच्छी मेहनत रही और अच्छे से फिट हो गए फिर मैंने कंपटीशन खेले। थैंक यू। विमल जी प्लीज क्विकली शॉर्ट। विमल एनडीटीवी, विमल जी। मैं कहाँ कैसे सवाल पूछूं? नीरज अगर आप मेरी आवाज सुन पा रहे हैं, मैं ये सवाल पूछना चाह रहा हूँ। नीरज अगर आप मेरी आवाज सुन पा रहे हैं? हाँ आवाज आ रही है, आवाज आ रही है जी आपकी। मैं ये सवाल पूछना चाह रहा हूँ कि ये आपके खांडरा गांव में गया था और जयवीर का, मोनू का इसमें बड़ा कंट्रीब्यूशन है। आप उस समय जब वर्ल्ड चैंपियनशिप से जीतकर एनडीटीवी स्टूडियो भी आए थे और आपने कहा था कि जयवीर का बहुत बड़ा कंट्रीब्यूशन है। आपके साथ जो सपोर्ट स्टाफ है जो पहले से रहे, जो शुरुआती दौर में जब आप 80 से 82 और 88 तक पहुंचे, उन सबको कैसे याद करते हैं और कितना बड़ा लम्हा है उन सबके लिए भी है आपको? जी बिल्कुल, मुझे लगता है कि सबसे पहले जिनके साथ शुरू किया वो एक बहुत ही हमारी लाइफ में जरूरी है कि उन लोगों को भी भूलो मत जिन्होंने शुरुआत में आपको सिखाया, और जब आपको कुछ भी नहीं आता था तब उन्होंने मुझे सपोर्ट किया। और वो काफी जेवलिन के लिए वो बहुत ही एक डेडिकेटेड हैं, और मैं थैंक यू करता है एफआई का कि उन्होंने वो अभी नेशनल कैंप में कोच हैं, तो अभी वो कोचिंग दे रहे हैं। एक लड़का है साहिल, उसने उनके अंडर में अभी 80 मीटर प्लस की है, और संजना लड़कियां वो अनु के बाद अभी वो हर जगह पे सेकंड आ रही है। तो वो बहुत ही डेडिकेटेड है जेवलिन के मामले में। वो अच्छा स्पोर्ट्स कर नहीं पाए इंजरी की वजह से या कुछ भी कह लो, पर वो जेवलिन के लिए बहुत ही एक उनका मन है कि वो अपनी लाइफ पूरी जेवलिन को दे सकते हैं। तो वो बहुत ही डेडिकेटेड है, और मैं कुछ भी कहीं पे भी जीतता हूं तो उनको बहुत खुशी होती है, और शुरू से उनका सपोर्ट मेरे साथ रहा है। थैंक यू। इंद्रनील। थैंक यू दिवेश। कॉन्ग्रेचुलेशंस नीरज, कैसे हैं? एकदम बढ़िया लग रहा है। या माय क्वेश्चन इज जैसे आप अभी विमल जी ने पूछा कि पहले आप इनके साथ प्रैक्टिस मतलब इनके साथ ट्रेन करते थे और दे आल्सो हैव कंट्रीब्यूटेड टू यू, बट उस ट्रेनिंग और अभी का ट्रेनिंग जो इतना साइंटिफिकली आप जो ट्रेनिंग कर रहे हैं लास्ट 2 साल से, स्पेशली जो बायोमैकेनिकल जो भी एलिमेंट्स है अपना टेक्निक में वो काफी अपने सुधारे हैं। तो उस ट्रेनिंग में और इस ट्रेनिंग में और प्लानिंग जो एएफआई या साई या टॉप्स या जेएसडब्ल्यू जिसी का भी ट्रेनिंग है उसमें क्या फर्क है? क्या उसमें और इसमें क्या फर्क है, और कैसे ट्रेनिंग किया आपने? देखो जी, पहले तो जब देखो एथलेटिक्स से एक ऐसे गेम है कि भाई आपकी परफॉर्मेंस धीरे धीरे आती है, क्योंकि हम अपना 100% देते हैं। तो 100% आगे हमको बढ़ाने के लिए हमको थोड़ी थोड़ी करके चीज इंप्रूव करनी पड़ती है। तो काफी टेक्निकल इवेंट है, और स्टार्टिंग में हमने शुरू की थी, कुछ टेक्निकल फॉल्ट थे और वो धीरे धीरे सुधारे। उसके बाद फिर फॉरेन कोचेज आए, फेडरेशन ने ऑस्ट्रेलिया से कोच बुलाया था गैरी कैलवर्ट, उनके साथ मैंने की, तो वर्ल्ड जूनियर रिकॉर्ड किया था। उसके बाद फिर कोच हुए आए, उनके साथ मैंने ट्रेनिंग की, उनसे काफी कुछ सीखने को मिला। उसके बाद मैं क्लाउस बार्टोनिज कोच से मिला, तो ये भी काफी मतलब बहुत ही इनके पास पुराना एक्सपीरियंस है जेवलिन का, और खासकर मेरे लिए जो मतलब ये मेरी बॉडी को समझते हैं और मेरे लिए जो ट्रेनिंग प्लान बनाते हैं वो काफी अच्छा बनाते हैं, क्योंकि इनका जो जेवलिन का एक सफर रहा है वो काफी साल से इन्होंने काफी जेवलिन थ्रोर्स के साथ काम भी किया है अलग अलग कंट्रीज में, और काफी टेक्निक को डीपली ये समझते हैं। तो बिल्कुल वो जो भी मैंने मेरे सीनियर हैं जयवीर, उनके साथ जो ट्रेनिंग की वो बहुत ही मेरे लिए बहुत ही एक वो बोलते हैं ना अपने इंडिया में कि भाई नींव स्ट्रॉन्ग होना बहुत जरूरी है, तो उन्होंने नींव मेरी स्ट्रॉन्ग की। उसके बाद फिर मुझे फॉरेन कोचेज मिले और काफी एक्सपीरियंस कोचेज थे, तो सभी का साथ है और सभी के साथ की वजह से आज मैं यहाँ पे हूँ। थैंक यू इंद्रनील। नीरज, घर पे बात हुआ? नहीं जी, अभी तक नहीं हुआ।
आपको पता है गांव में क्या माहौल था आज? ऐसे दिखा रहे थे, ईशान को बताया था उन्होंने, कुछ वीडियोस वगैरह भी दिखाए थे, शायद भेजे होंगे कि पूरा गांव नाच रहा है और सभी खुश थे। तो मुझे लग रहा है कि पूरा मतलब इंडिया की दुआ थी और सभी खुश होंगे। We'll take quick last 4 questions. I'll go to Shivani, CNN IBN. Shivani. Yes, नीरज, can you hear me? जी जी नीरज, बहुत सालों से मैं ट्राई कर रही हूँ आपको चैनल पे लाने के लिए, लेकिन आप मीडिया से बहुत दूर रहते हैं। लेकिन आज अच्छी बात है कि आप बात कर रहे हैं सबसे, और यही फोकस आपने दिखाया है और यही कॉन्फिडेंस आपने दिखाया है। 2 पार्ट क्वेश्चन है मेरा कि आपका ये फोकस कैसे मेंटेन करते हो, कॉन्फिडेंस कैसे आता है, एंड सेकेंडली जो गोल्ड आपने जीता है पहला एथलेटिक्स में, ओलंपिक्स में, उसके क्या मायने होंगे देश के लिए, ये आपको क्या लगता है? मुझे लगता है कि देखो जी, फोकस तो एक एथलीट को फोकस तो होना ही चाहिए कि अपना मतलब इतनी मेहनत करने के लिए, और जरूरी नहीं है कि हमको बस ट्रेनिंग मतलब कंपटीशन पे फोकस करना है। हमको ट्रेनिंग में भी हमारी क्या ट्रेनिंग है, वो किस तरीके से करनी है, वो उसमें भी फोकस करना बहुत जरूरी है। कि अब कोच हमको वर्कआउट दे दे और हम बस ऐसे उसको ऐसे समझ के करें कि भाई कोच ने दिया है ये तो करना पड़ेगा, वो कहीं ना कहीं वो मुझे अच्छा लगता है। मैं सोचता हूँ कि ये मेरे लिए है वर्कआउट और मैं इसको पूरे अपने मन से करूं। उसमें डिपेंड नहीं करता कि कंपटीशन, क्योंकि सबसे पहले ट्रेनिंग है, ट्रेनिंग के बाद कंपटीशन आता है। जितनी अच्छी ट्रेनिंग होगी उतने अच्छे कंपटीशन होंगे। तो पूरा फोकस ट्रेनिंग पे रखते थे जी। और सबसे बड़े मोटिवेशन मेरे लिए ट्रेनिंग ही होता है, क्योंकि अगर मेरी ट्रेनिंग अच्छी होती है तो बहुत खुशी होती है और ऐसा लगता है कि हाँ मैं आगे रिजल्ट अच्छा दे सकता हूँ। तो मैं मानता हूँ कि ये ओलंपिक जो भी है ये कोई एक दिन की ऐसी बात नहीं थी, इसके पीछे बहुत ही साल और बहुत लोगों की मेहनत इसके साथ है, तो तब जाके यहाँ पे मैं पहुंचा हूँ। तो बस यही कहना चाहूंगा जी। नहीं, अपने कॉन्फिडेंस के बारे में भी अगर ऐड कर दें, और इस ओलंपिक गोल्ड का क्या वैल्यू है इंडिया के लिए, वो आप क्या समझते हैं? मुझे लगता है कि खासकर मतलब सभी गेम में मतलब अपने काफी अच्छे मेडल आए और अपना गोल्ड इंडिविजुअल स्पोर्ट्स में शूटिंग में आया हुआ है, और हॉकी में अपने पहले काफी गोल्ड रहे हैं। लेकिन मुझे लगता है कि एथलेटिक्स एक ऐसा माना जाता था कि एथलेटिक्स में वर्ल्ड लेवल पे इंडिया के, क्योंकि हमारे बहुत ही महान एथलीट मिल्खा सिंह और पीटी उषा जी, वो कहीं ना कहीं थोड़े थोड़े गैप से रह गए थे मेडल से। तो कहीं ना कहीं वो जरूरी था, क्योंकि इतने साल से खिलाड़ी मेहनत कर रहे हैं और फेडरेशन काम कर रही है, तो ये अब मेडल आया है ना, तो ये कुछ ना कुछ तो अलग होगा, खासकर एथलेटिक्स और जेवलिन के लिए। तो मैं आशा करता हूँ कि एएफआई और हमारे एथलेटिक्स को और खासकर अभी जेवलिन को और ज्यादा बढ़ावा देगी, क्योंकि मुझे लगता है कि इंडिया में बहुत टैलेंट है। तो ऐसे ही धीरे धीरे करके सामने आएंगे और आगे आने वाले जो भी जूनियर इवेंट या फिर आगे ओलंपिक्स में और अच्छा कर सकते हैं हम। मतलब ऐसा एक कहीं ना कहीं ये थिंक थी कि भाई पता नहीं अब ऐसे इंटरनेशनल लेवल पे इंडियन क्यों नहीं करते अभी। मतलब मैंने भी आज अभी जीता है, तो मुझे लग रहा है कि हम कुछ भी कर सकते हैं। तो मैं एएफआई से ये बोलना चाहूंगा कि और बच्चों को सपोर्ट करे और बस इंडिया का जितना हो सके उतना नाम ऊपर एथलेटिक्स में। थैंक यू शिवानी। निहाल नीरज, कंग्रेचुलेशंस। थैंक यू जी। आप आपका आज का फर्स्ट 2 थ्रोज के बारे में बताइए, क्योंकि वो दोनों थ्रो जब हम टेलीविजन पे देखा वो ऑलमोस्ट परफेक्ट लगा, और आपका जो मन में था शायद आपने वो एम उस दोनों थ्रो में कर दिया। सेकंड थ्रो के बाद यू टर्न एंड आपने कोचिंग स्टाफ के तरफ और ऑफिशियल्स के तरफ हाथ भी उठाया। तो वो दोनों थ्रो कितना इंपॉर्टेंट है आपके लिए एक टोन सेट करने के लिए आज के फाइनल में? मुझे लगता है कि जो अभी थोड़ी देर पहले बनोट सर बता रहे थे कि पहला थ्रो अगर हम अच्छा कर लें तो थोड़ा दूसरे एथलीट पे थोड़ा सा प्रेशर हो जाता है। तो पहला थ्रो बहुत ही जरूरी था कि मैं अच्छा फेंकूं, तो 87+ था, तो ठीक थ्रो था। और क्योंकि यहाँ पे अभी इस साल जो जर्मनी का जोहानस वेटर है वही बहुत ही अच्छे थ्रो उसने किए थे इस साल, बहुत ही जबरदस्त उसकी फॉर्म चल रही थी। लेकिन मुझे लगता है कहीं ना कहीं ज्यादा कंपटीशन खेलने की वजह से या फिर पता नहीं वो या फिर कोई प्रेशर था, पता नहीं वो बेस्ट 8 में नहीं आ सके। लेकिन बाकी जो और जेवलिन थ्रोवर थे तो
सभी थे तो बेस्ट और भी मतलब बहुत अच्छे जैवलिन थ्रो थे, लेकिन वो पहली थ्रो अगर लग जाती है तो खुद में भी कॉन्फिडेंस आ जाता है और दूसरे एथलीट पे भी थोड़ा वो बनता है। फिर उसके बाद सेकंड थ्रो थी और सेकंड थ्रो भी काफी स्टेबल थी, तो फिर मेरे दिमाग में कहीं ना कहीं आया कि मैं यहाँ पे ओलंपिक रिकॉर्ड 90.57 का था और मेरी पर्सनल बेस्ट 88.07 थी, तो मैंने सोचा कि यहाँ पे पर्सनल बेस्ट करनी है। और पर्सनल बेस्ट के साथ साथ अगर, क्योंकि जैवलिन का पता नहीं लगता, 3-4 मीटर तक अगर हम अच्छे जगह पे थ्रो करें और अच्छी टेक्निक रहे तो 3-4 मीटर तक चली जाती है। तो कहीं ना कहीं मेरे दिमाग में आया कि ओलंपिक रिकॉर्ड के लिए ट्राई करता हूँ और मैंने फिर अपना ऑल आउट दे दिया। वो मैंने थोड़ी देर पहले बताया था कि जेवलिन बहुत ही टेक्निकल इवेंट है, अगर चाहे आप कितनी पावर लगा लो, अगर थोड़ा बहुत भी इधर उधर है तो आपका डिस्टेंस नहीं जा पाएगा। तो मैंने बहुत ज्यादा पावर लगाई, स्पीड भी बढ़ाई, लेकिन वो थ्रो अच्छे नहीं जा पाए। तो